সময়টা এপ্রিল ২০২৬। বিশ্ব তখন এক ভয়াবহ পারমাণবিক যুদ্ধের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। বছরের পর বছর ধরে তাদের মধ্যে যে চাপা উত্তেজনা চলছিল তা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে সবকিছু ধ্বংস হয়ে যাওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে পরিস্থিতিটা এতটা জটিল হয়ে উঠল। শুরুটা করা যাক এই দিয়েই। ৭ই এপ্রিল ২০২৬। তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঠান্ডা মাথার ঘোষণাটা কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক হুমকি ছিল না। এটা ছিল পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটা সরাসরি ইঙ্গিত, যা এক মুহূর্তের মধ্যে পুরো বিশ্বকে থমকে দিয়েছিল। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার একেবারে মূল প্রশ্ন। কি এমন ঘটেছিল যে পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে ওঠে? কিভাবে দুটো দেশ আলোচনার টেবিল ছেড়ে যুদ্ধের এত কাছাকাছি চলে এলো? আসুন ধাপে ধাপে পুরো ঘটনাটা বোঝা যাক। তো প্রথমে দেখা যাক সেই ঘটনাগুলো যেগুলো সরাসরি এই সংকটকে উস্কে দিয়েছিল। কিভাবে একের পর এক হুমকি আর পাল্টা পদক্ষেপে পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সবকিছুর কেন্দ্রে ছিল হরমুজ প্রণালী, যেটা কিনা বিশ্বের তেল বাণিজ্যের একটা লাইফলাইন। ট্রাম্প প্রশাসন ইরানকে এই গুরুত্বপূর্ণ জলপথটা খুলে দেওয়ার জন্য পরপর ৪-৪টে ডেডলাইন দেয়, কিন্তু ইরান প্রতিবারই সেটাকে পাত্তা দেয়নি, আর এতে উত্তেজনা একেবারে চরমে পৌঁছে যায়। ডেডলাইন যত ঘনিয়ে আসছিল, আমেরিকান প্রেসিডেন্টের ভাষাও ততই ব্যক্তিগত আর আক্রমণাত্মক হয়ে উঠছিল। মানে কূটনীতিক শিষ্টাচারের সব সীমা ছাড়িয়ে ব্যাপারটা একটা ব্যক্তিগত লড়াইয়ে পরিণত হয়। ব্যাপারটা যে কতটা সিরিয়াস ছিল তাই হুমকিগুলো দেখলেই বোঝা যায়। শুধু সামরিক টার্গেট না, সাধারণ মানুষের জীবনের সাথে জড়িত পাওয়ার প্ল্যান্ট আর ব্রিজ উঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছিল। এটা জেনেভা কনভেনশনের সরাসরি লঙ্ঘন। আন্তর্জাতিক সংস্থাগুলো তাই একে যুদ্ধাপরাধ, এমনকি গণহত্যার হুমকি হিসেবেই দেখছিল, যা সংকটের ভয়াবহতা তুলে ধরে। যখন সবাই ধরেই নিয়েছে যে যুদ্ধ এবার লাগবেই, ঠিক তখনই গল্পে একটা নাটকীয় টুইস্ট আসে। ফাইনাল ডেডলাইনের মাত্র ১.৫ ঘণ্টা আগে একটা অপ্রত্যাশিত যুদ্ধবিরতির ঘোষণা হয়, যা বিশ্বকে এক ভয়ঙ্কর সংঘাত থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু কিভাবে এই অসম্ভবটা সম্ভব হলো, এর পেছনের কারণটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং। আসলে এই রাজনৈতিক হুমকির পর্দার আড়ালে একদম অন্য একটা ঘটনা ঘটছিল, যা বাইরের দুনিয়ায় ঘুণাক্ষরেও টের পায়নি। চলুন এবার সেই গোপন সামরিক বাস্তবতার দিকে একটু তাকানো যাক, যা পুরো পরিস্থিতিকে প্রভাবিত করেছিল এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতির রাস্তা তৈরি করে। এখানেই গল্পের আসল মোড়। একদিকে ট্রাম্প দাবি করছেন যে ইরানের আকাশে আমেরিকার পুরো কন্ট্রোল, কিন্তু অন্যদিকে বাস্তবতা ছিল একদমই অন্যরকম। ৩রা এপ্রিল ইরান আমেরিকার একটা অত্যাধুনিক F-15E ফাইটার জেটকে গুলি করে নামিয়ে দেয়। এটা প্রমাণ করে দেয় যে যুদ্ধটা মোটেই একতরফা হতো না। এটা শুধু একটা বিমান হারানোর ঘটনা ছিল না, এটা ছিল আমেরিকার যে টেকনোলজিক্যাল সুপেরিয়রিটি, সেই অহংকারে একটা মস্ত বড় ধাক্কা। ওই ভূপাতিত বিমানের একজন পাইলট ইরানের মাটিতে আটকা পড়েন। তার বেঁচে থাকা আর উদ্ধারের গল্পটা একেবারে যেন সিনেমার মতো। আহত অবস্থায় প্রতিকূল পরিবেশে লুকিয়ে থেকে তিনি মাত্র ৩ শব্দের একটা মেসেজ পাঠান, যা ইতিহাসের অন্যতম ঝুঁকিপূর্ণ আর গোপন একটা রেস্কিউ মিশনের সূচনা করে। এই উদ্ধার অভিযানটা ছিল মিলিটারি ইন্টেলিজেন্স আর সাহসের এক অসাধারণ উদাহরণ। প্রথমে সিআইএ ইরানিদের বিভ্রান্ত করার জন্য ভুয়ো খবর ছড়ায়। এরপর স্যাটেলাইট দিয়ে পাইলটের সঠিক লোকেশন বের করে স্পেশাল ফোর্স পাঠানো হয় এবং শেষে সেই অফিসারকে নিরাপদে ফিরিয়ে আনা হয়। যদিও মিশনটা সফল হয়েছিল, কিন্তু এর জন্য আমেরিকাকে বেশ বড় একটা মূল্য দিতে হয়েছিল। বেশ কয়েকটা আমেরিকান বিমান আর হেলিকপ্টার ড্যামেজড হয়। এটা আবারও প্রমাণ করে দেয় যে ইরানের আকাশে আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবিটা আসলে বাড়িয়ে বলা হচ্ছিল। আর এই ঘটনায় সম্ভবত হোয়াইট হাউসকে বাধ্য করেছিল যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসতে। আচ্ছা, যুদ্ধবিরতি তো হলো, কিন্তু এর পর কি হলো? চলুন এবার দেখি কিভাবে এই শান্তি চুক্তিটা আবারও নতুন করে জটিলতার মধ্যে পড়ে আর হুমকির মুখে পড়ে। পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হওয়ায় শুরুতে কিন্তু সবাই বেশ আশাবাদী ছিল। পাকিস্তানের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয় তাতে মনে হচ্ছিল যে এই শান্তি চুক্তিটা শুধু ইরান আমেরিকার সংকটই নয়, বরং পুরো অঞ্চলের জন্যই একটা ভালো খবর নিয়ে আসবে। কিন্তু সেই আশা বেশিক্ষণ টিকল না।
পাকিস্তানের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকান ভাইস প্রেসিডেন্টের এই বক্তব্য পুরো বিষয়টাকে গোলমেল করে দেয়। এটা পরিষ্কার হয়ে যায় যে চুক্তির শর্ত নিয়ে মিত্রদের মধ্যেই কোনো মিলমিশ নেই, যা ছিল কূটনীতিক ব্যর্থতার একটা স্পষ্ট ইঙ্গিত। শান্তি আলোচনা কেন ব্যর্থ হল তার কারণটা কিন্তু এই টেবিলটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। নিউক্লিয়ার প্রোগ্রামের মতো মূল বিষয়গুলোতে দুই দেশের অবস্থান ছিল দুই মেরুতে। ইরানের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি হল জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন, যা তারা ছাড়তে রাজি না। অন্যদিকে আমেরিকার পক্ষেও ইরানের দাবি মেনে নিষেধাজ্ঞা তুলে নেওয়াটা রাজনৈতিকভাবে অসম্ভব ছিল, ফলে আলোচনা শুরুতেই ভেস্তে যায়। তো আলোচনা যখন ব্যর্থ হল, তখন কি হলো? পরিস্থিতি আরও বিপজ্জনক একটা মোড় নিল। এবার হরমুজ প্রণালীতে সরাসরি সামরিক সংঘাতের বদলে শুরু হলো এক নতুন ধরনের অর্থনৈতিক যুদ্ধ, মানে ডাবল ব্লকেড। এখানে দুটো অবরোধের স্ট্র্যাটেজির পার্থক্যটা বোঝা খুব জরুরি। ইরানের স্ট্র্যাটেজিটা ছিল বেশ ক্লেভার, একটা স্মার্ট অবরোধ, যেখানে তারা নিজেদের বন্ধুদের ছেড়ে শত্রুদের টার্গেট করছিল। অন্যদিকে আমেরিকা চেষ্টা করছিল একটা টোটাল ব্লকেডের, যা চীনের মতো শক্তিশালী দেশগুলোর সাথেও সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি করেছিল। এই সময়টায় ইরানের পলিসি ছিল ভীষণ আনপ্রেডিক্টেবল। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রণালী খোলা আর তারপরই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। এটাই প্রমাণ করে যে পরিস্থিতি কতটা অস্থিরশীল ছিল। আর এই বিশৃঙ্খলার সরাসরি ভুক্তভোগী হয় ভারতের মতো দেশগুলো, যারা এই সংঘাতে কোনো পক্ষেই ছিল না। মানে এত কিছুর পরেও আমরা আবারও সেই একই জায়গায় এসে দাঁড়ালাম। যুদ্ধবিরতি আর আলোচনার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর সংকটটা অমীমাংসিতই থেকে গেল এবং পুরো অঞ্চলটা আবারও এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়াল। এইসব ভূ-রাজনৈতিক খেলার আসল দামটা কিন্তু চুকাতে হয় সাধারণ মানুষকে। এই সংখ্যাগুলো হয়তো শুধু ডেটা মনে হতে পারে, কিন্তু এর পেছনে আছে হাজার হাজার পরিবারের কান্না আর ধ্বংস হয়ে যাওয়ার গল্প। এই সংঘাতের সবচেয়ে ভারী বোঝাটা সাধারণ মানুষদেরই বইতে হয়েছে। তাহলে শেষ পর্যন্ত পরিস্থিতিটা কি দাঁড়ালো? কিছু অস্থায়ী আর ভঙ্গুর যুদ্ধবিরতি হয়তো চলছে, কিন্তু মূল সমস্যাগুলোর কোনো সমাধান হয়নি। হরমুজ প্রণালী, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম, ইসরায়েলের ভূমিকা, এই সব মিলিয়ে সোজা কথায় অঞ্চলটা একটা টাইম বোমার উপর বসে আছে, যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে। আর এটাই বোধহয় সবচেয়ে বড় প্রশ্ন। যখন একাধিক পক্ষ নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে আর কোনো পরিষ্কার নেতৃত্ব নেই, তখন কে বলতে পারে যে ভবিষ্যতে কি হবে? এই অনিশ্চয়তাই হয়তো এই সংকটের সবচেয়ে ভয়ের দিক, কারণ যখন কারো হাতেই নিয়ন্ত্রণ থাকে না, তখন খুব ছোট্ট একটা ভুলও কিন্তু একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে।